পার্টিতে মিউজিক জোরে বাজছে আর এক বিবাহিত দম্পতি ড্যান্স ফ্লোরে নাচছেন। তিনি হলেন ম্যাথ, একজন আইনজীবী। তিনি ক্যাটরিনা, একজন আত্মবিশ্বাসী এবং মার্জিত ব্যবসায়িক নারী। নাচের সময় ম্যাথ তাকে তার ভ্রমণ বাতিল করে তার সাথে থেকে যাওয়ার অনুরোধ করে। ক্যাটরিনা উত্তর দেয় যে একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে তাকে লস অ্যাঞ্জেলেস যেতেই হবে। তাদের বন্ধু ডেভিড এসে মজা করে বলে যে ক্যাটরিনা কেবল তার সাথেই নাচতে পছন্দ করে। সে তাকে সুন্দরভাবে ঘোরাতে ঘোরাতে আমন্ত্রণ জানায় এবং তাকে ডাকার জন্য ধন্যবাদ জানায়। সেই সাথে তাদের তিনজনের মধ্যেকার অতীত সম্পর্কের ইঙ্গিত ফুটে ওঠে। কথোপকথনের মাধ্যমে প্রকাশ পায় যে তারা বিশ্ববিদ্যালয়ে অবিচ্ছেদ্য বন্ধু ছিল এবং ডেভিড তার প্রেমে পড়েছিল, যদিও সে ম্যাথকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, যা মিউজিকের নিচে এক নীরব ত্রিকোণ প্রেমের ইঙ্গিত দেয়। ডেভিড একটি ফোন ধরার জন্য সরে যায়। ফিরে আসার পর তার মুখ বদলে যায়। সে জানায় যে কাইল ম্যাডফোর্ডকে তার বাড়িতে হত্যা করা হয়েছে। কোনো দ্বিধা ছাড়াই সে পার্টি থেকে বেরিয়ে যায় এবং কাইলের বাড়িতে ছুটে যায়, যেখানে সে এক নৃশংস দৃশ্য দেখতে পায়। রক্ত এখনো তাজা এবং নীরবতা ভারী হয়ে আছে, যা এক বন্য আক্রমণের ছাপ রেখে গেছে। ডেভিড বিস্তারিত বিষয়গুলো খুঁটিয়ে দেখে এবং নিশ্চিত করে যে এই অপরাধ ঘৃণা এবং প্রতিশোধ থেকে জন্ম নিয়েছে। বস্তুর মধ্যে সে রক্তে ভেজা একটি প্রাচীন কুঠার খুঁজে পায়, যা হত্যার অস্ত্র হিসেবে চিহ্নিত করে এবং তাৎক্ষণিকভাবে আঙুলের ছাপ বিশ্লেষণের জন্য পাঠায়। সে খোঁজাখুঁজি করার সময় রূপার একটি ছোট বাক্স খোলে, যার ভেতরে চুলের গুচ্ছ ছিল, লেখাটি চীনা ভাষায়। সে এটি সতর্কতার সাথে রেখে দেয়, নিশ্চিত যে এটি তাকে কারো কাছে নিয়ে যেতে পারে। বাড়ির অন্ধকারে উত্তেজনা বাড়ছে। চায়নাটাউনে ডেভিড তার এক বন্ধুর সাথে দেখা করে এবং তারা দুজনে মিস্টার ওয়াং নামের এক ব্যক্তির কাছে যায়। তারা জানতে চায় এই বাক্সটি কখনো সেখানে বিক্রি হয়েছিল কিনা। ওয়াং ধাতুটির দিকে তাকায় এবং ব্যাখ্যা করে যে এটি অত্যন্ত সূক্ষ্ম ও বিরল রূপা, যা তার দোকানে এসেছিল, যদিও সে ক্রেতাকে মনে করতে পারছে না। সে আরো যোগ করে যে এমন উপহার ধনী ব্যক্তিরা তাদের ভালোবাসার নারীর জন্য কেনে। যখন তারা চীনা শব্দটির অনুবাদ করতে বলে, সে জানায় এর অর্থ হলো জেইড, যা এই গল্পের শিরোনাম। কিছুক্ষণ পর ক্যাটরিনা হাতে সংবাদপত্র নিয়ে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হয়। সে কায়েলের মৃত্যুর খবরটি পড়ে এবং তার দৃষ্টি অতি আগ্রহে সেখানে আটকে যায়। ইতিমধ্যে ম্যাট এবং ডেভিড অন্যদের সাথে কায়েলের শেষকৃত্যে যোগ দেয়। ফিসফিস করে ম্যাট ডেভিডকে বলে যে তাদের কাছে একটি বড় সুযোগ আছে এবং তাদের গভীরভাবে তদন্ত করা উচিত, কারণ এই কেসটি তাকে জেলা অ্যাটর্নি পদের দিকে এগিয়ে দিতে পারে। ডেভিড উত্তর দেয় যে সে কোনো পদ খুঁজছে না, সে সত্য খুঁজছে, যাতে ন্যায় বিচার হয় এবং খুনি ধরা পড়ে। এই কথোপকথনটি বন্ধ কফিনের ওপর এক উত্তপ্ত চুক্তির জন্ম দেয়। পরের দিন অফিসে পুলিশ কায়েলের জিনিসপত্র পৌঁছে দেয়। ফাইল এবং খামের মধ্যে সবাই ক্যালিফোর্নিয়ার গভর্নরের সাথে এক নারীর আপত্তিকর অবস্থার ছবি দেখে অবাক হয়ে যায়। তারা ভাবে যে এই ছবিগুলোই হত্যার মোটিভ ব্যাখ্যা করতে পারে। ডেভিড ছবিগুলো নিয়ে গভর্নরের অফিসে ব্যক্তিগত আলোচনার দাবি জানায়। ছবিগুলো দেখে গভর্নর উত্তেজিত হয়ে পড়ে এবং কায়েলকে ঘৃণ্য ব্ল্যাকমেইলার বলে ডাকে। সে দাবি করে যে সে উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে একটি পতিতালয় নেটওয়ার্ক চালাত এবং পরে তাদের ব্ল্যাকমেইল করার জন্য গোপনে ভিডিও রেকর্ড করত। সে বলে যে দুর্বলতা থাকা যে কোনো মানুষের মতোই সে ভুল করেছে, কিন্তু সতর্ক করে যে ডেভিড যদি মুখ খোলে তবে তা হবে তার শেষ এবং সে ক্যালিফোর্নিয়ায় আর কাজ করতে পারবে না। ডেভিড ফিরে আসে এবং তার বস ক্লিফ তাকে মুখোমুখি দাঁড় করায়, কারণ গভর্নর ক্ষিপ্ত হয়ে ফোন করেছিলেন। তর্ক করার পর ক্লিফ তাকে কেস থেকে সরিয়ে দেয়। ডেভিড রাজি হয় না এবং আলোচনার পর ক্লিফ তাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়, তবে শর্ত দেয় যে সে যেন আর সীমা অতিক্রম না করে। পরে ডেভিড অন্য একজন তদন্তকারী ভাস্কোর সাথে গভর্নরের ছবির নারীটিকে নিয়ে আলোচনা করে। ভাস্কো জানায় তার নাম প্যাট্রিস, একজন যৌনকর্মী যে জেল খেটেছে। এছাড়া কাইলের একটি দ্বীপের বাড়িতে গোপন আস্তানা ছিল, যেখানে অবৈধ কার্যকলাপ চলত। ভাস্কো এবং অন্য ডিটেকটিভ হেন্ডারসনের সাথে সে সম্পত্তিটিতে যায় এবং তারা সর্বত্র গোপন ক্যামেরা আবিষ্কার করে। অগ্নিকুণ্ডের ভেতরে তারা একটি পোড়া ক্যাসেট পায়। ভাস্কো নিশ্চিত করে যে ল্যাবরেটরি থেকে এর ভেতরের কিছু অংশ উদ্ধার করা সম্ভব। তারা কাইলের প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করে, ছবি দেখায় এবং লোকটি প্যাট্রিসকে নিয়মিত দর্শনার্থী হিসেবে শনাক্ত করে। এরপর তারা প্যাট্রিসকে চায়নাটাউনের একটি বিউটি পার্লারের দিকে অনুসরণ করে। সে তাদের দেখে ফেলে, আতঙ্কিত হয়ে জনাকীর্ণ রাস্তায় দৌড়াতে থাকে। ডেভিড তাকে ধরে ফেলে এবং শক্তভাবে আটকায়। পুলিশ স্টেশনে সে চিৎকার করে এবং তার আইনজীবীর ভয় দেখায়, কিন্তু ডেভিড এবং হেন্ডারসন তাকে মনে করিয়ে দেয় যে তারা তাকে অনেকবার কাইলের বাড়ি থেকে বের হতে দেখেছে। তাছাড়া গভর্নরের সাথে তার ছবিও আছে। তারা সতর্ক করে যে যদি এই কেলেঙ্কারি ফাঁস হয় তবে তাকেই দোষী করা হবে।
চাপা গলায় প্যাট্রিস সব বলে দেয়। সে কাইলের সাথে এক পার্টিতে পরিচিত হয়। সে জানতো যে সে যৌনকর্মী এবং অনেক বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ম্যানেজ করে। সে জেইড নামের এক রহস্যময় নারীর কথা বলে। সে কখনো তার মুখ দেখেনি, কিন্তু একবার তাকে বাড়ি থেকে বের হওয়ার সময় পেছন থেকে দেখেছিল। সে নামটি অনেকবার শুনেছে এবং নিশ্চিত করে যে গভর্নর সহ সমস্ত রাজনীতিবিদ তাকে বিশেষভাবে চাইতো। সে জানতো যে তাকে রেকর্ড করা হচ্ছে, কিন্তু সে বলে যে সে এর প্রতিবাদ করতে পারেনি। কায়েল তা হতে দিত না এবং ক্ষমতাধর ব্যক্তিরাও তা হতে দিত না। জেদে শব্দটি একটি ধারালো ছুরির মতো থেকে যায়। জিজ্ঞাসাবাদের পর ডেভিড বেরিয়ে আসে, কিন্তু তার গাড়ি সাড়া দিচ্ছে না, ব্রেক কাজ করছে না। সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দিয়ে চলে যায় এবং সজোরে ধাক্কা খায়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় সে। নিশ্চিত হয় তাকে দমানোর জন্য এটি একটি পরিকল্পিত নাশকতা। ক্লিফ তাকে সরে যেতে বললেও ডেভিড সিদ্ধান্তে অটল। অফিসে ফিরে একজন সহকারী তাকে একটি তথ্যের কথা জানায়। রক্তমাখা কুঠারে পাওয়া একটি আঙুলের ছাপ ক্যাটরিনা ম্যাক্সওয়েলের। ডেভিড জমে যায় এবং কেসটি ব্যক্তিগত হয়ে ওঠে। নিশ্চিত হওয়ার জন্য সে নতুন এক সেট ছবি নিয়ে দ্বীপের প্রতিবেশীর সাথে আবার দেখা করে। লোকটি ক্যাটরিনাকে নির্দেশ করে এবং বলে যে তাকে সেখানে অনেকবার দেখেছে। ডেভিড সরাসরি ম্যাটকে মুখোমুখি করতে যায়, তাকে জানায় যে ক্যাটরিনার আঙুলের ছাপ অস্ত্রে আছে, কিন্তু ম্যাট উত্তর দেয় যে এর একটি স্পষ্ট ব্যাখ্যা আছে। ক্যাটরিনা এবং কাইল তার জাদুঘরের জন্য একটি শিল্পকর্ম সংগ্রহের বিষয়ে কাজ করছে এবং এটি কোনো প্রমাণ নয়। ডেভিড উত্তর দেয় যে কোনো অজুহাতই কাজ হবে না, তাকে তার কাজ করতেই হবে এবং জেরা করতে হবে। সে রাতে ডেভিড ও হেন্ডারসন ম্যাট ও ক্যাটরিনার বাড়িতে পৌঁছায়। ক্যাটরিনা স্বীকার করে যে কাইল মারা যাওয়ার একদিন আগে ব্যবসার প্রয়োজনে সে তার সাথে দেখা করেছিল। পরে কাইল তাকে একটি নতুন কুড়াল দেখিয়ে বলেছিল সেটি আফ্রিকার কোনো উপজাতির, আর ওজন বোঝার জন্য তাকে সেটি ধরতে দিয়েছিল। ওয়াস্কো জানতে চাইল সে অন্য কিছু স্পর্শ করেছিল কিনা। ক্যাটরিনা বলল তার মনে নেই, তবে একটি আফ্রিকান মুখোশ সে দেখেছিল, যদিও সেটি স্পর্শ করেছিল কিনা তা সে নিশ্চিত নয়। তারা রুটের সাক্ষ্য, ফেরার সময় ম্যাচ ছিল কিনা, এসব খুঁটিনাটি খোঁজে। এরপর ডেভিড জিজ্ঞেস করে কাইলের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল কিনা। তাতে ক্যাটরিনা আর ম্যাচ সাক্ষাৎকার শেষ করে চলে যায়। থানায় ফেরার পর একটি খবর সব বদলে দেয়। ল্যাবরেটরি দ্বীপ থেকে উদ্ধার করা পোড়া টেপের কিছু অংশ পুনরুদ্ধার করেছে। ফুটেজে কাইল ও ক্যাটরিনা কে একসাথে দেখা যায়। ডেভিড বুঝতে পারে ক্যাটরিনা সব গোপন করেছিল। কোনো পদক্ষেপ নেওয়ার আগে তার সহকারী জানায় যে প্যাট্রিস ফোন করেছিল এবং একটি ক্যাফেতে দেখা করতে চেয়েছে। ঠিকানাটি দিয়ে দেয়। ক্যাফেতে ডেভিড প্যাট্রিসকে আসতে দেখে। সে সতর্কতার সাথে রাস্তা পার হচ্ছিল, কিন্তু একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। গাড়িটি থামে, পেছনে আসে এবং তার মৃত্যু নিশ্চিত করতে তাকে পিষে ফেলে, তারপর পালিয়ে যায়। ডেভিড সাহায্যের জন্য ডাকে এবং ধাওয়া করতে শুরু করে। শহরটি একটি চীনা উৎসবের মতো। লণ্ঠন এবং মানুষ রাস্তা বন্ধ করে রেখেছে। অত্যন্ত গতিতে সে পতাকা এবং ড্রাম এড়িয়ে যায় যতক্ষণ না ট্রাফিক খুলে যায়। হঠাৎ আক্রমণকারী গাড়িটি অদৃশ্য হয়ে যায় এবং একটি পুরনো গুদামে আবার দেখা দেয়। সে একটি দিক দিয়ে ধাক্কা দেয় এবং ডেভিডের গাড়িটি পানিতে পড়ে যায়। আক্রমণকারী দ্রুত পালিয়ে যায়, শীতল চিহ্ন রেখে। পরে মর্গে ডেভিড হেন্ডারসনের সাথে দেখা করে। হেন্ডারসন তাকে সতর্কবার্তা উপেক্ষা করার জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য তিরস্কার করে। তাদের তর্ক তীব্র হয় এবং ডেভিড তাকে গভর্নরের হয়ে গোপনে কাজ করার অভিযোগ তোলে। পরবর্তী মিটিংয়ে হেন্ডারসন কঠোরভাবে দাবি করেন যে ক্যাটরিনা কাইলকে খুন করেছে। তার কোনো আলিবাই নেই। কুঠারে তার আঙুলের ছাপ এবং ভিডিও প্রমাণও পাওয়া গেছে। সে আরও যোগ করে যে ক্যাটরিনার 3টি গাড়ি আছে এবং একটি গাড়ি প্যাট্রিসকে চাপা দেওয়ার ঘটনার সাথে মিলে যায়। এই উপাদানগুলোর সাথে ক্লিফ তাকে অবিলম্বে তলব করার সিদ্ধান্ত নেয় এবং আইনি ফাঁস তার চারপাশে শক্ত হয়ে আসে। ক্যাটরিনা তার স্বামী এবং আইনজীবী হিসেবে কাজ করা ম্যাথের সাথে আসে। তারা কাইলের সাথে ভিডিওটি প্রদর্শন করে। ম্যাথ ভেঙে পড়ে এবং দাবি করে যে এটি ক্যাটরিনা নয়, বরং তার মতো দেখতে কেউ। হেন্ডারসন জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে সে কোথায় ছিল, তার কালো গাড়িটি কোথায় এবং এটি কি অবস্থায় পাওয়া গেছে। এর মুখে ক্যাটরিনা স্বীকার করে যে ভিডিওর নারীটি সে জোর দিয়ে বলে যে এটি একটি সাধারণ সাক্ষাৎ ছিল এবং হত্যার সাথে তার কোনো সম্পর্ক অস্বীকার করে। তারা জেইদ সম্পর্কে জিজ্ঞাসা করে। ক্যাটরিনা নিশ্চিত করে যে সে জানে না সে কে এবং সে কেবল একবার কাইলের বাড়িতে গিয়েছিল।
সে পরামর্শ দেয় যে যে সাক্ষী তাকে সেখানে দেখেছে তাকে জিজ্ঞেস করতে, কিন্তু তারা জানায় যে সেই নারী মারা গেছে এবং সে নিজেই এই অপরাধের সন্দেহভাজন। ম্যাথ ক্ষুব্ধ হয়ে উঠে দাঁড়ায় এবং ঘোষণা করে যে তারা চলে যাবে। যদি প্রমাণ থাকে তবে আনুষ্ঠানিক অভিযোগ আনুন, কিন্তু আর কোনো অনানুষ্ঠানিক আলাপ হবে না। বাড়িতে ফিরে ম্যাথ ক্যাটরিনার ওপর চিৎকার করে তাকে বিশ্বাসঘাতকতার এবং তাকে ধ্বংস করার অভিযোগ তোলে। সে উত্তর দেয় যে সে তাকে অনেকবার ধোঁকা দিয়েছে অফিসে এবং বাড়িতে, এবং বলে যে তার কাছে প্রমাণ আছে। সে দাবি করে যে এতদিন সে সব চেপে রেখেছিল, কিন্তু যদি সে বিবাহ বিচ্ছেদ চায় তবে তা করতে পারে। ডেভিডের ঘরে ক্যাটরিনা ঢুকে তাকে ভালোবাসার কথা বলে। ডেভিড প্রতারণার কারণ জানতে চাইলে ক্যাটরিনা কাঁদে আর স্বীকার করে যে ভুলটা এত দূর গড়াবে তা সে কখনো ভাবেনি। সে শপথ করে যে কাইলের হত্যার সাথে তার কোনো সম্পর্ক নেই এবং তাকে আবার তার পাশে ফিরে আসতে বলে সব ভুলে যাওয়ার জন্য। ডেভিড তাকে দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে এবং সে আহত হয়ে চলে যায়, যা এক ঘন ছায়া রেখে যায়। কিছুক্ষণ পর খবরটি বজ্রপাতের মতো আঘাত হানে। ক্লিফ তার অ্যাপার্টমেন্টে খুন হয়েছে। ডেভিড ছুটে যায় এবং তার বোসকে নৃশংসভাবে মৃত অবস্থায় পায়। তার সহকারী ফিসফিস করে বলে যে প্যাট্রিসের সাথে জড়িত সবাইকেই নিশ্চুপ করা হচ্ছে, সম্ভবত গভর্নরকে রক্ষা করার জন্য। ক্যাটরিনার চিন্তায় ডেভিড দ্রুত ছুতল তাকে সতর্ক করতে। বাড়িতে ঢুকে দেখলো ম্যাথ অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, যে জানতে চায় তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা। ইতিমধ্যে ক্যাটরিনা ফিরে আসে, তার গৃহকর্মীকে ডাকে এবং কোনো সাড়া পায় না। সে তাকে মৃত অবস্থায় পায়। একটি শব্দ তাকে হিম করে দেয়। সে পালায় লুকানোর চেষ্টা করে এবং মরিয়া হয়ে ম্যাটকে ফোন করে। ঠিক সেই মুহূর্তে ম্যাথ ও ডেভিড সেখানে পৌঁছে তাকে বাধা অবস্থায় দেখে, যেখানে এক আততায়ী তাকে মারার চেষ্টা করছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আক্রমণকারী তার মুখ খুলে ফেলে। সে আর কেউ নয়, হেন্ডারসন। লড়াইটি হাতাহাতিতে রূপ নেয়, এলোমেলো ও সহিংস। শেষে ম্যাথ গুলি করে তাকে নিভিয়ে ক্যাটরিনাকে বাঁচায়। স্বস্তির সাথে অনেক খোলা প্রশ্ন মিশে থাকে। পরে ডেভিড গভর্নরকে তার জানা সবকিছু দিয়ে মুখোমুখি করে। সে তাকে অভিযোগ করে যে সেই নীরবতার পেছনে আছে এবং হেন্ডারসন তাকে রক্ষা করার জন্য খুন করেছে। গভর্নর তা অস্বীকার করে, বলে কোনো প্রমাণ নেই, এবং পরামর্শ দেয় যে হেন্ডারসন হয়তো আনুগত্য থেকে এটি করেছে। সে কাইলকে হত্যার কথাও অস্বীকার করে। ডেভিড তাকে সতর্ক করে যে যদি সে আবার ক্যাটরিনাকে স্পর্শ করে তবে সে ছবিগুলো সবার দেখার জন্য প্রকাশ করে দেবে। হুমকিটি একটি ফাঁদের মতো ভেসে থাকে। অন্য এক জায়গায় ক্যাটরিনা ম্যাটের সাথে বাইরে যাওয়ার জন্য সাজগোজ করছিল। তার সামনে প্রদর্শিত বিভিন্ন রাজনীতিবিদের সাথে তার ছবিগুলো দেখে সে থেমে যায়। সে কাঁপতে থাকে এবং জিজ্ঞেস করে সেগুলো কোথা থেকে এসেছে। ম্যাট প্রকাশ করে যে কাইলকে হত্যার আগের দিন সে নিজেই সেগুলো নিয়েছিল। স্বীকারোক্তিটি গুলির মতো আঘাত করে। ম্যাথ ব্যাখ্যা করে যে তার আর কোনো উপায় ছিল না। কাইল তাকে ওই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করছিল এবং সে কখনো কাউকে তার জীবন ধ্বংস করতে দিত না। সে ঠান্ডা ভঙ্গিতে কাছে আসে এবং এমন একটি কথা বলে যা বাতাস কেটে যায়। পরের বার যখন তারা একসাথে থাকবে তাকে যেন জেইদের সাথে পরিচয় করিয়ে দেয়। সে নিশ্চয়ই তার চেয়ে ভালো হবে। তারপর সে চলে যায় এবং ক্যাটরিনা শোকে স্তব্ধ হয়ে শোপ করে কাঁদতে থাকে, সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ তার গোপন কথা ফাঁস হয়ে গেছে এবং তার আসল পরিচয় জেইদের প্রকাশ্যে চলে এসেছে। বাহ্যিক মুখোশ পুরো সাম্রাজ্যকে ধরে রাখে যতক্ষণ না একটি সত্য তা আগুনে পুড়িয়ে দেয়। কখনো কখনো ভালোবাসা বা ন্যায়ের নামে যা করা হয় তা ধ্বংসেরই অন্য রূপ। এখানে কোনো নির্দোষ ভুক্তভোগী নেই, নেই কোনো গোপন অপরাধী, শুধু মানুষ যারা বলার সময় নীরব ছিল। এতদূর যখন এসেছেনই, তবে নিচের ভিডিওটিতে ক্লিক করছেন না কেন? কথা দিচ্ছি এটি দারুণ লাগবে।